সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা কোষ বিভাজন অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মাইটোসিসের ধাপগুলো আছে। আমরা প্রিভিয়াস লেকচারের মধ্যে হচ্ছে মাইটোসিসের প্রোফেজ এবং প্রো মেটাফেজ নিয়ে আলোচনা করেছিলাম। এই লেকচারে আমরা আলোচনা করব হচ্ছে কি নিয়ে? প্রথমত হচ্ছে মেটাফেজের ধাপসমূহগুলো নিয়ে এবং এরপরে হচ্ছে অ্যানাফেজ নিয়ে। ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। সর্বপ্রথম হচ্ছে আমরা মেটাফেজ নিয়ে কথা বলব। মেটাফেজ কি, কিভাবে ঘটে ইত্যাদি নিয়ে। সর্বপ্রথম মেটাফেজ যদি আমরা দেখতে চেষ্টা করি একটা চিত্র, এইখানে প্রোফেজের সাথে মেটাফেজের পার্থক্যটা কোথায়? আমি যদি প্রোফেজকে দেখি তাহলে প্রোফেজটা হচ্ছে এরকম ছিল। বিষয়টা কিরকম ছিল? এখানে একটা মাকযন্ত্র ছিল, স্পিন্ডল ফাইবার গুলো ছিল এবং এই স্পিন্ডল ফাইবার গুলো যখন এইভাবে সৃষ্টি হয়েছে, তখন বিষয়টা কি ছিল? সেন্ট্রোমিয়ার গুলো এইদিকে ওইদিকে এলোমেলো অবস্থায় ছিল। এইদিকে ওইদিকে এলোমেলো অবস্থায় ছিল। এভাবে ছিল, এভাবে ছিল। ঠিক আছে? এভাবে অবস্থান করতো। আমি একটা দিই এখানে। পিন ঠিক আছে? এইখানে বিষয়টা কি দেখতে পাচ্ছি? এটা ছিল হচ্ছে আমাদের কি ছিল আমাদের প্রোমেটাফেজ। প্রোমেটাফেজে কি হয়েছে? এই যে ক্রোমোজোম গুলো আছে, এই ক্রোমোজোম গুলো কিন্তু স্পিন্ডল ফাইবারের সাথে যুক্ত হয়েছে। কিন্তু ক্রোমোজোম গুলো হচ্ছে একেকটা একেক দিকে বিক্ষিপ্ত হবে নিউক্লিয়াসের ভিতর, একেকটা একেক দিকে বিক্ষিপ্তভাবে ছড়ানো ছিল। ঠিক আছে? কিন্তু মেটাফেজের ক্ষেত্রে বিষয়টি একটু ডিফারেন্ট হয়ে যায়। মেটাফেজের ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা যে ক্রোমোজোম গুলো আছে ঠিক স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চল অবস্থান করছে। অর্থাৎ এই যে বিষুবীয় অঞ্চলটা আছে, এই বিষুবীয় অঞ্চল বরাবর অবস্থান করছে। ঠিক আছে? তাহলে এই যে বিষুবীয় অঞ্চলে অবস্থান করছে এটাকে বলা হয় মেটাকাইনেসিস। অর্থাৎ মেটাফেজের প্রথম স্টেপটাই হচ্ছে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অর্থাৎ স্পিন্ডল যন্ত্রের মাঝখানে অবস্থান করবে, যাকে আমরা মেটাকাইনেসিস বলতে পারি। মেটাফেজের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে সমগ্র যে নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন যেটা প্রোফেজে বিলুপ্ত হতে শুরু হয়েছিল সেটা একদম বিলুপ্ত হয়ে যায় হচ্ছে মেটাফেজের মধ্যে। অর্থাৎ মেটাফেজের মধ্যে কোনো ধরনের নিউক্লিয়াস বা নিউক্লিওলাস বা নিউক্লিয়ার মেমব্রেন অবশিষ্ট থাকে না। ঠিক আছে? এবং মেটাফেজের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে সবচেয়ে ভিজিবিলিটি ক্রোমোজোম হচ্ছে এই মেটাফেজের মধ্যে দেখা যায়। অর্থাৎ সবচেয়ে খাটো, মোটা, স্পষ্ট এই অংশটা হচ্ছে কোথায় দেখা যায়? মেটাফেজের মধ্যে দেখা যায়। কারণ ক্রোমোজোমগুলো আরো অধিক পরিমাণে জল বিয়োজন করতে থাকে। এবং এই মেটাফেজের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যখন ক্রোমোজোমগুলো ঠিক বিষুবীয় অঞ্চল অবস্থান করে, দুই দিক থেকে লাগা অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি দুই দিক থেকে লাগা যে ট্র্যাকশন ফাইবারটা আছে, এই ট্র্যাকশন ফাইবারটা কি করে? টানের সৃষ্টি করে, একটা বিপরীতমুখী টান সৃষ্টি করে। তখন এই ক্রোমোজোমের মধ্যবর্তী যে সেন্ট্রোমিয়ার থাকে সেই সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হয়ে যায় এবং বিভক্ত হয়ে দুটি অপত্য সেন্ট্রোমিয়ারের সৃষ্টি করে। ঠিক আছে? এই হচ্ছে আমাদের মেটাফেজের কথাবার্তা। ঠিক আছে? তাহলে আমরা মেটাফেজকে দেখি ধাপগুলো কি, কি আছে। প্রথমত হচ্ছে এ পর্যায়ের প্রথমেই ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। ক্রোমোজোমের এই অবস্থানকেই মেটাকাইনেসিস বলা হয়। অর্থাৎ বিষুবীয় অঞ্চলে অবস্থান করবে। দ্বিতীয় হচ্ছে এই পর্যায়ে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো ও মোটা দেখা যায়। মানে আরো বেশি জল বিয়োজন করে তার জন্য খাটো ও মোটা হয়ে যায় ইজিলি। ক্রোমোজোমের খাটো ও মোটা হওয়াকে কনডেনসেশন বলা হয়। কারণ এটা অতিরিক্ত মাত্রায় জল বিয়োজন করে এবং এই জল বিয়োজন করে খাটো মোটা হওয়ার পদ্ধতিকেই কনডেনসেশন বলা হয়ে থাকে। এটা গুরুত্বপূর্ণ একটা অবজেক্টিভ যে কনডেনসেশন বলতে কি বুঝো? সহজ কথা ক্রোমোজোমের খাটো জল বিয়োজন করে ক্রোমোজোমের খাটো ও মোটা হওয়াকেই কনডেনসেশন বলা হয়। এরপর হচ্ছে মেটাফেজ নিউক্লিয়াস ও নিউক্লিয়ার মেমব্রেন সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়, যেটা আমি ইতিমধ্যে বলেছি। এই পর্যায়ে ক্রোমোজোমের সংখ্যা নির্ধারিত। ইয়েস, এটা একটা গুরুত্বপূর্ণ টাস্ক। কারণ আমাদের মানুষের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে আমরা জানি 46টা। আমরা যদি ধানের কথা বলি বা গমের কথা বলি বা আলুর কথা বলি, লাইক ধানের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 24টা, গমের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 42টা। এই যে ক্রোমোজোম সংখ্যাটা আছে প্রত্যেকটা উদ্ভিদ বা প্রাণীর নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম সংখ্যা থাকে। এবং এটার উপর ডিপেন্ড করে তার পরবর্তী বৈশিষ্ট্য বা চরিত্রগুলো নিয়ন্ত্রিত হয়ে থাকে এবং এই ক্রোমোজোম সংখ্যা নির্ধারণ করাই তাহলে কার কাজ? মেটাফেজের কাজ। এটা গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ যে কোথায় নির্ধারিত হয় ক্রোমোজোম সংখ্যা। এই পর্যায়ে শেষে প্রতিটি সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে দুটি অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি করে, কারণ ট্র্যাকশন ফাইবার গুলো পরস্পরের বিপরীত দিকে হচ্ছে একটা বিকর্ষণ শুরু করে, যার জন্য ক্রোমোজোম না, মেটাফেজে কিন্তু ক্রোমোজোম বিভক্ত হয় না, ক্রোমোজোম বিভক্ত হয় অ্যানাফেজ দশার মধ্যে। কিন্তু ক্রোমোজোম বিভক্ত হওয়ার আগে তো সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হতে হবে।
এবং এই সেন্ট্রোমিয়ার বিভক্ত হওয়ার কাজটাই কোথায় করে? এই মেটাফেজের মধ্যে করে থাকে। তাহলে মেটাফেজের বিষয়টা হচ্ছে কি? প্রথমত হচ্ছে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করবে, সর্বাধিক খাটো ও মোটা হবে, তারপর হচ্ছে নিউক্লিয়াস সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে, তারপর হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা নির্ধারণ করবে এবং সর্বশেষ হচ্ছে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে দুটো অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি করবে। এই হলো আমাদের মেটাফেজ নিয়ে কথাবার্তা। এরপর আলোচনা করব হচ্ছে আমরা মাইটোসিসের আরেকটি ধাপ অর্থাৎ অ্যানাফেজ নিয়ে। আমরা এটা দেখতে পাচ্ছি অ্যানাফেজ। তোমরা এখানে চিত্রের মধ্যে দেখতেই পারছো, অ্যানিমেশনটার মধ্যে দেখতেই পারছো যে কিভাবে বিষুবীয় অঞ্চল অর্থাৎ মেটাফেজ স্টেজ থেকে ক্রোমোজোমটা কি হচ্ছে আলাদা হয়ে সেন্ট্রিওমিয়ারটা আলাদা হয়ে দুইটা মেরু বা প্রান্তের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে? এই চিত্রটার মধ্যে তোমরা দেখতে পারবা যে আগে ক্রোমোজোমগুলোর অবস্থান ছিল এই জায়গাটার। এখন কি করছে? একটা ক্রোমোজোম এদিকে যাচ্ছে, একটা ক্রোমোজোম এদিকে যাচ্ছে। অর্থাৎ বিষুবীয় অঞ্চলের দিকে মেরুমুখী যাত্রা শুরু করেছে। এই বিষুবীয় অঞ্চল থেকে মেরুমুখী যাত্রা শুরু করার সময় এখানে দেখতেই পারছো সেন্ট্রোমিয়ারটা সামনে অবস্থান করছে এবং বাহুটা পিছনের দিকে অবস্থান করছে। মানে সেন্ট্রোমিয়ার অগ্রগামী, বাহুটা অনুগামী। নিচের দিকেও তাই, সেন্ট্রোমিয়ারটা অগ্রগামী, বাহুটা হচ্ছে অনুগামী। মানে সেন্ট্রোমিয়ারকে অনুসরণ করে বাহুগুলো অগ্রগতি হচ্ছে। আর এখানে আমরা অ্যানিমেশনটার মধ্যে আরো ক্লিয়ার দেখতে পাচ্ছি যে কিভাবে মাঝখান থেকে দুইটা আলাদা হয়ে ক্রোমোজোম দুই মেরুর দিকে যাচ্ছে। তাহলে অ্যানাফেজকে আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি যে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় প্রতিটি ক্রোমোজোম বিভক্ত হয়ে দুটি অপত্য ক্রোমোজোমের সৃষ্টি করে। গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে মেটাফেজে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে দুটি সেন্ট্রোমিয়ার সৃষ্টি হয়, আর অ্যানাফেজের মধ্যে হচ্ছে সম্পূর্ণ ক্রোমোজোম বিভক্ত হয়ে দুটি অপত্য বা নতুন ক্রোমোজোম সৃষ্টি হয়ে থাকে। ক্রোমোজোম বিভক্ত হওয়ার পর অপত্য ক্রোমোজোম দুটি পরস্পরের বিপরীতে বিষুবীয় অঞ্চল থেকে মেরুমুখী চলন শুরু করে। অর্থাৎ তারা বিষুবীয় অঞ্চলে যে ক্রোমোজোমগুলো ছিল এখন তো সেন্ট্রোমিয়ার আলাদা হয়ে গেছে, ক্রোমোজোম আলাদা হয়ে গেছে। যখন স্পিন্ডল ফাইবারগুলোর মধ্যে মেরুমুখী টান সৃষ্টি হবে, মেরুর দিকে টান সৃষ্টি হবে, তখন কি হবে? মাঝখানের যে বিষুবীয় অঞ্চলটা আছে তার থেকে মেরুর দিকে যাত্রা শুরু করবে। মেরুমুখী চলন করলে সেন্ট্রোমিয়ারটা অগ্রগামী থাকে এবং এর বাহুগুলো অনুগামী থাকবে। যেহেতু স্পিন্ডল ফাইবারের সাথে কেশগু থাকে সেন্ট্রোমিয়ার, তাহলে যদি সেন্ট্রোমিয়ারটার মধ্যে টান পড়ে আগে সেন্ট্রোমিয়ার মেরুর দিকে যাবে, পিছনে পিছনে অনুসরণ করে হচ্ছে বাহু বা ক্রোমাটিড গুলো তাকে চলে আসবে। অ্যানাফেজ ধাপের মধ্যে যখন এই মেরুমুখী চলন হয়, মানে বিষুবীয় অঞ্চল থেকে মেরুর দিকে যাত্রা শুরু করে, তখন এদেরকে দেখতে অনেকটা ইংরেজি বর্ণমালা ভি অর্থাৎ মেটাসেন্ট্রিক, এল সাবমেটাসেন্ট্রিক, জে অ্যাক্রোসেন্ট্রিক এবং আই টেলোসেন্ট্রিক এই আকৃতির দেখা যায়। ঠিক আছে? এবং মেরুর কাছাকাছি পৌঁছাতেই অ্যানাফেজ শেষ হয় এবং টেলোফেজের সূচনা ঘটে। এখানে আমরা যে চিত্রটা দেখতেই পাচ্ছি প্রথমে যে মেটাসেন্ট্রিক, দেখতে অনেকটা ইংরেজি বর্ণমালা ভি এর মতো লাগছে, দেখতে অনেকটা ইংরেজি বর্ণমালা ভি এর মতো লাগছে। ঠিক আছে? সাবমেটাসেন্ট্রিকের কথা যদি বলতে চাই, এটি ইংরেজি বর্ণমালা অনেকটা এল এর মতো মনে হয়, কারণ এর সেন্ট্রোমিয়ারটা এমন ভাবে অবস্থান করে যে একটা বাহু অনেক বড় হয় আর একটা বাহু সামান্য একটু ছোট হয়, দেখতে অনেকটা এল শেপ মনে হয়। অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোমটার মধ্যে হচ্ছে কি এটা অনেকটা দেখতে ইংরেজি বর্ণমালা জে এর মতো লাগে, একটা অতিরিক্ত বড় বাহু হয় আর একটা সামান্য একটু বাহু হয়, খুব ছোট একটা বাহু হয়, এরকমই, তাই এটাকে জে বলা হয়, মানে জে এর মধ্যে দেখা যায়, এটাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক। আর টেলোসেন্ট্রিকের ক্ষেত্রে হচ্ছে এটি আয়ের মধ্যে দেখা যায়, অর্থাৎ একটা উপরে ফোঁটা থাকবে, আয়ের উপরে একটা ফোঁটা থাকবে, মানে ছোট হাতের বা ছোট অক্ষরের যে আয়টা আছে অনেকটা এমন হবে, কারণ এর সেন্ট্রোমিয়ারটা একদম প্রান্তে অবস্থান করবে এবং একটাই মাত্র বাহু থাকবে, তাই এই ধরনের ক্রোমোজোমকে বলা হয় টেলোসেন্ট্রিক। আশা করি মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক কিভাবে অবস্থান করে, কেন এরকম বলা হয় সেটা তোমরা বুঝতে পেরেছো। এই হলো আমাদের কি নিয়ে কথা? এই হলো আমাদের অ্যানাফেজ নিয়ে কথা। তাহলে আশা করি তোমরা মাইটোসিসের যে আজকে মেটাফেজ এবং অ্যানাফেজ ধাপ নিয়ে বললাম সেটা তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা মাইটোসিসের পরবর্তী যে ধাপ টেলোফেজ বা অন্যান্য যে ধাপগুলো আছে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।